আসসালামু আলাইকুম, নমস্কার, সাবজেকাল and have a very good moment to you all. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকালীন বিষয় নিয়ে রাষ্ট্রের নানা পেশার মানুষের অংশগ্রহণে মুক্ত চিন্তার অনুষ্ঠান মুক্ত ভাবনা। এবারের বিষয় কোন পথে বাংলাদেশ। আর যারা এমন সুন্দর মুহূর্তে এমন চমৎকার শো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিন খান প্যারিস। সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, ব্যবসায়ী, সফল এবং গুণী মানুষদের নিয়ে সাজানো হয় এই শো। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন তেমন একজন গুণী এবং সফল মানুষ। আমরা তার সাথে কথা বলবো এবং শুনবো রাষ্ট্রের এবং সমাজের নানান বিষয় নিয়ে তার মুক্ত ভাবনা। আমাদের সাথে আছেন সম্পাদক দৈনিক ৭১ আলো ও ভাইস চেয়ারম্যান আপন এলিট হোমস মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। মুক্ত ভাবনা স্টুডিওতে আপনাকে স্বাগত। জি, আপনাদেরকেও স্বাগত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বর্তমানে দেশে অনেক ঘটনা ঘটছে, অনেক দুর্ঘটনা ঘটছে, সেটা পলিটিক্যাল, সেটা সোশ্যাল, সেটা রিলিজিয়াস। এই সমস্ত ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে ব্যাখ্যা করেন? অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা আসলে কখনোই কাম্য নয়, তারপরে ঘটতেছে। রাষ্ট্রযন্ত্র, যে কোনো দেশেরই রাষ্ট্রযন্ত্র খুব শক্তিশালী রাষ্ট্রযন্ত্র, তো এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু সরকারের। সে জায়গায় সরকার ব্যর্থ হয়েছে তাও বলবো না। এই সরকার আসলে পলিটিক্যাল সরকার না, তারা সরকার আসছে হলো এই মন্ত্র নিয়ে, যে সংস্কার মন্ত্র। সংস্কার মন্ত্র নিয়ে এসে সংস্কার করতে যেয়ে ঘরের ভিতরে ঢুকলেই দেখা যায় যে একদল যাচ্ছে তাদের অফিস ঘেরাও করার জন্য। বাইরে বাইরে মন্ত্রণালয় বা কোথাও যাবে, দেখা যাবে রাস্তাঘাটে মানে মিছিলের অভাব নেই, এর এই দাবি ওর ওই দাবি। তো এইগুলো সামাল দিতে যেয়ে সরকার, আমি আগেই বলে নিয়েছি, ব্যর্থ হয়েছে তা বলবো না। তো তারা যেহেতু আসছে সংস্কার করতে, আর তারা দেশ চালে অভ্যস্তও না, এটি স্বাভাবিক। তো সেক্ষেত্রে এই মানুষের দাবি দেওয়ায় মানে কানের কাছে খুঁতখুত করতে করতে তারা খানিকটা বলল যে ব্যর্থ হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা দমন করতে। তো যেগুলা ঘটনা ঘটছে আগেও ঘটে তা বলবো না, বর্তমানে যে বেশি হয়েছে তা না। যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো একেবারে কিছু কিছু ঘটনা খুবই মানে হয়ে যায়, আপসেট হয়ে যায়, যে প্রকাশ্যে দিনে দুপুরে, হয়তো আপনারাও দেখছেন যে দিনে দুপুরে, মানে সেটা আমি কোনো দলের নাম নাই বললাম, কিন্তু ফেসবুকে আজকাল এই সোশ্যাল মিডিয়ার জগতে দেখা গেল যে কারো না কারো নাম এসে যাচ্ছে যে আজকে এই দল এই করছে। তো যাই হোক, যেটা ঘটছে, আমরা চাবো খুব তাড়াতাড়ি দেশে একটা নির্বাচিত সরকার আসবেন এবং এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা যেভাবে বেঁচে যাই সেই শুভকামনাই আমি করি। জি, সেক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন একটা সরকার অনির্বাচিত হলে তাদেরকে ব্যর্থতার দায়ভার দেওয়া যাবে না, তাদেরকে ব্যর্থ বলা যাবে না, শুধু নির্বাচিত হলেই তাদেরকে ব্যর্থ বা সফল বলতে হবে? ব্যাপারটা কি এরকম? না, ব্যর্থ বলা যাবে না তা আমি বলি নাই, কিন্তু তারা তো চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে। যে কেউই প্রাণপণ চেষ্টা করে না তা না, এরও চেষ্টা করছে। কিন্তু যেটা বললাম, ওই যে জালে আটকে যায়, তারা তো আসলে অভ্যস্ত না দেশ চালিয়া। যারা পলিটিক্যাল সরকার, তারা একেবারে মাঠে ময়দানে থেকে আন্দোলন, মানে সব কিছু অবগত হয়ে, নির্বাচিত হয়ে, এমপি হয়ে তারপরে সংসদে যায়, তারপর হয়তো মন্ত্রী হয়, তারা দেশ চালে অভ্যস্ত। বাট এখানে আমি বলবো যে দুজন, যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে যে লোকগুলো নিছে, একটাও দেশ চালাই অভ্যস্ত না এবং একটা পলিটিক্যাল লোকও না, পলিটিক্যাল সব। তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটু হিমশিম খাচ্ছে, এই কারণেই ব্যর্থ হচ্ছে আমি বলবো আর কি। এখানে যদি আমি বলবো না গভর্নমেন্টকে যে ভুল করছে বা করছে, তবু যদি তারা যখন এই উপদেষ্টা গঠন করছে, সেখানে যদি বিভিন্ন দলে থেকে কিছু মানে অভিজ্ঞতা সম্পন্ন দলের লিডারদেরকে নিয়ে কিছু কিছু উপদেষ্টা বানাইতো, আমার মনে হয় যে আরও একটু ভালো করতে পারতো। জি, আর সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স নেই, বাট বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর তো এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো কি আপনার মতে কোঅপারেট করছে না সরকারকে? কোঅপারেটিভ থেকে তার নিজেদের নিয়ে কি বেশি ব্যস্ত আছে। আচ্ছা, তাদেরকে কোঅপারেশন করার চেয়ে নিজেদের ব্যস্ত আছে। এই কারণে, যেমন আমার আগে বোধহয় আমি একটা বক্তব্য শুনছিলাম, তো সেইখানে যেহেতু উনি বলেছেন যে যদি উনিও একটা দলের অবসর লোক, তো সব মিলে ওনারাই এখন হইলো দেশের ১ নাম্বার দল। আপনি যদি কিছু মনে না করেন, দেখবেন যে বর্তমানে আমাদের দেশের একটা দলের নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন, তাকে কিন্তু দেশের সর্বোচ্চ নিরাপত্তা যেটা সেটা দেওয়া এসএসএফ থেকে শুরু করতে হয়, তাহলে তারা এই মুহূর্তে সর্বোচ্চ দল তারা। যেমনটি তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকায় অনেক সিদ্ধান্ত নিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরে একটি দল, যেটা আমি যদি ওইভাবে না বলি যে ৭১ সালে তারা কী করছে এতদিন একটু ভুলেই গেলাম,
কিন্তু তারা কিন্তু একটা দলের কাঁধে ভর করে কিন্তু নির্বাচন করছে, এতদিন নির্বাচন যেগুলো করছে। জি। তো এবার তারা যেভাবেই হোক তাদের সাথে মনোমালিন্য হওয়ার কারণে তারা নিজেরা 300 আসনেই প্রার্থী দিবে তারা আশা করছে। তো এইসব নিয়ে তারা কিন্তু আমি বলবো তাদেরকে নিয়ে ব্যস্ত বেশি, কাকে কোঅপারেশন করলে পরে আর কাকে সহযোগিতা করলে দেশ ভালো থাকবে, এটা নিয়ে আমি বলবো আমার মন্তব্য এটা আর কি, যে তারা সহযোগিতা খুব কম করছে। এটা আপনারই মুক্ত ভাবনা আমার। এবং আমাদের আজকের অনুষ্ঠানটিও মুক্ত ভাবনা। আপনি আপনার, আমার এবং সবার প্রিয় বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান? আমার স্বপ্নের বাংলাদেশকে আমি দেখতে চাই, যদিও দেখা গেল যে এই দেশটি একজনের নেতৃত্বে আমরা দেশ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই সময় কিন্তু এত দল মত ছিল না। একজন না কেউ এটা দলের নেতৃত্ব দিয়েছে। সে কিন্তু দেশটার নাম দিয়েছিল সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। আর এই দেশটার মধ্যে আপনি জলে স্থলে নৌয়ে যেখানেই যাবেন এত পরিমাণের মানে খনিজ সম্পদ আমাদের দেশে লুকিয়ে আছে, যেটা আমরা আহরণ করতে পারছি না, যার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারছি না। আমি মনে করি যে দেশে সব সরকার দেখছি, এখন এবার যেহেতু সামনে নির্বাচন, কে ক্ষমতায় আসবে, কে নির্বাচিত হবে হয়তো জানি না। তো আমি দোয়া করব যে এরকম একজন সরকার আসুক যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে না, এই সোনার বাংলা করার জন্য যা করণীয়। আমি যদি একটু বাড়িয়ে না বলি তাহলে আমাদের দেশ সোনার বাংলা, আমি এই কারণেই বলবো, কে নাম বলছে তাও বলবো না, এই কারণেই বলবো যে আমাদের সারা বছর কোথাও থেকে আমদানি করে খেতে হয় না, আমাদের যা শস্য উৎপাদন হয় এটা দিয়ে আমরা খেতে পারি। এবং ঠিকঠাক মতো যদি কৃষকদের আমরা ভর্তুকি দিতাম কিছু, তাহলে আমরা রপ্তানিও করতে পারতাম। যে কান্ডিগুলো বাইরে থেকে আমদানি করে সারা বছর খায় তারাও কিন্তু হিমশিম খায় না। আমরা যেহেতু উৎপাদন করে খাই, আমাদের হিমশিম খাওয়ার তো কোনো প্রশ্ন নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে জায়গাগুলো আমাদের খনিজ সম্পদগুলো আমাদের বাংলাদেশের যারা পলিটিক্যাল, যারা দেশ চালিয়েছেন, যারা আগামী চালাবে, তারা কিন্তু জানেন, ইন্ডিকেট করা আছে কোথায় সেগুলো আছে। সেগুলাকে আমরা যদি নিজেরা না পারি, বিদেশি বিশেষজ্ঞ এনে তাদের দ্বারা, বিদেশি যন্ত্রপাতি এনে তাদের দ্বারা এগুলাকে আহরণ করে যদি দেশের কাজে লাগানো যায়, সোনার বাংলাই হবে ইনশাআল্লাহ। 2024 সালের জুলাইয়ে একটি বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবটিকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করছেন? এটা কি মূল্যায়ন করছি এই অর্থে যে আমাদের দেশে স্বাধীনতার পরে যারাই সরকার গঠন করছে তাদের অপোজিশনে দল থাকছে, তাদের বিরুদ্ধে আন্দোলন, সরকার হটানো, নিজেরা সরকারে যাওয়া, এই বিষয়ে মেলা আন্দোলন হয়েছে। এবারকার আন্দোলন যেমন যদি আমরা যদি এই 16-17 বছরের কথা বলি, এই 16-17 বছর দেশে রাজনৈতিক দল ছিল। একটি দল যারা এবার 300 আসনে নির্বাচন করতে চাচ্ছে তারা তখন মুখ খুলতেই পারে নাই, তাদের একটা গন্ধ আছে, তারা যুদ্ধ অপরাধী। আরেকটি দল যারা বৃহৎ দল, তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাথা তুলে দাঁড়াইতে পারেনি। সেই অর্থে বলবো যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের বিপ্লব ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি সাকসেস। এতটা সাকসেস যে আর কোনো অপোজিশন দলই কোনো গভর্নমেন্টকে এইভাবে পরাজিত করতে পারেনি। সেই কারণে আমি বলবো যে এটা দেশে একটা বিরল এবং ইতিহাস হয়ে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আপনার কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভূমিকা ছিল? দেখুন, আমরা তো আসলে মূলত মিডিয়ার লোক, আমাদের আপনি ফ্রন্ট সাইডের যোদ্ধা, কোনো এমনি ফ্রন্ট সাইডের যোদ্ধা। আমরা আসলে কোনো দলের সাথে, কোনো মতের সাথে আসলে ওইভাবে সম্পৃক্ত হতে না পারলেও প্রেজেন্ট তো থাকি আমরা। সেই হিসাবে বলবো যে না করেও হয়তো আমরা সম্পৃক্ত আছি, যেহেতু আপনি একটা প্রফেশনে আছেন এবং সেই প্রফেশনটাই এটা সাজেস্ট করে যে আপনি সম্মুখভাবে কিছু করছেন। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই জন্য বিভিন্ন দলই তাদের প্রায় প্রার্থীগুলো ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী ঘোষণায় আপনার কোনো আপত্তি আছে? আপনি কি সন্তুষ্ট, বা সন্তুষ্ট না হলে আপনার দৃষ্টিকোণ থেকে একটা প্রার্থীর কেমন হওয়া উচিত? প্রার্থী ওই যে একটা বললাম যে তারা তো অভ্যস্ত, তারা জেনে শুনেই, যেহেতু একটা দলের প্রধান যারা, তারা সব দলের পিছনে সম্পর্কে অবশ্য তারা খোঁজখবর রাখেন, তাদের অবশ্যই বায়োডাটা রাখেন, কার নেচার কেমন, তার চরিত্র কেমন, তার কি জনপ্রিয়তা, অবশ্যই তারা এটা মূল্যায়ন করেই দেয়। সেই ক্ষেত্রে আমি বলবো না কেউ টাকা নিয়ে মনোনয়ন দিচ্ছে, তা বলবো না, তবে কিছু না কিছু ঘটনা তো ঘটে। এই কারণেই বলবো কিছু সিট, যেমন আমার বাড়ি টাঙ্গাইলে, মধুপুরে আপনার একজন লোক মাঠ কাঁপায় বেড়াচ্ছে। মধুপুরে একটা থানা লেভেলে কি লোক থাকে, সে জনপ্রিয়তা যেভাবে দেখাচ্ছে, বাট তারপরেও তাকে ডেঙ্গায় আরেকজনকে নমিনেশন দেওয়া হয়েছে। এরকম সারা দেশে হয়তো আরও 200টা বের হবে। তো আমি এই একটা দিয়ে উদাহরণ দিয়েই বলবো সব দলের। আপনি বলতে চাচ্ছেন ওই প্রার্থীর প্রতি আপনি সন্তুষ্ট না?
না সন্তুষ্ট না বলতে পারেন, আমি চাচ্ছি যে চাষি বাসি করে দিলেই ভালো হয়। গণমানুষের নেতা যিনি, এখন আমি সারা বছর মাঠে থেকে এর কাঁধে হাত বুললাম, ওর কাঁধে হাত বুলাইলাম, আর আমি লন্ডনে ছিলাম, আমি আমেরিকাতে ছিলাম, গ্রিন কার্ড দিয়ে নিয়ে এলাম, অথবা আমি শিলবতী, আমার টাকা পয়সার অভাব নাই, দিয়ে তারে দিলাম। এইটা যাতে না হয়, আমি এটা যাতে না হয়, এটা আমি রোধ করে মানে খুব দেখে শুনে দিতে বলছি। যে লোকটি সংসদে যাবে সেই লোকটা তো দেশের জন্যই কিছু করবে ডেফিনেটলি। যে লোকটা এই আমার কামলা কাজ করে আছে, তার গায়ে হাত দিয়ে কথা বলতে পারে, সেই লোকটাই কিন্তু তার জন্য কাজ করবে। জি। আর যে লোকটা তার সাথে হ্যান্ডশেক করলে আবার সামান্য হাত দিতে হয়, সে কিন্তু তার জন্য করবে না। তার জন্য করবে না। জি। বাংলাদেশ এখন একটা পথে সামনে আগাচ্ছে। এই আগানোর পথটা কি বাংলাদেশের জন্য ঠিক আছে, নাকি কোন পথে আগালে ভালো হয়, আপনি কি মনে করেন? আগানোর মধ্যে হ্যাঁ আছে, আগাচ্ছে। আমি সেক্ষেত্রে ওইখানে যোগ আগের বলছিলাম একটু যোগ করবো সেখানে, যে ওই যে আগাইতে গেলে ওর যে পলিসিগুলো গ্রহণ করতে হবে। জি। নিজেরা তো একেবারেই হব না, আমরা নিট অ্যান্ড ক্লিন হব না, বাট যদি চেষ্টা করি হতে পারবো না এমনটা না। কিন্তু ধরেন আজকে বোধহয় দেখলাম যে পত্রিকায় যে আমাদের পদ্মা সেতু নিয়ে বিদেশিরা বলছে তোমাদের যে লং পদ্মা সেতু, এরকম লং পদ্মা সেতু আমাদের দেশেও আছে, বাট তার অর্ধেক টাকায় হয়ে গেছে। জি। অর্ধেক টাকা হয়ে গেছে, তার মানে সেখানে তার ডাবল, 3 বার যেহেতু এখানে টাকা বাড়াইছে, কত 31,000 কোটি টাকা, 32,000 কোটি টাকা বোধ হয় সম্ভবত পদ্মা সেতুতে। তো এটাকে বিদেশিরাই ক্যালকুলেশন করে বের করছে, এত টাকা লাগার কথা না। কথা না। তো আমি বলবো যে এই দেশটাকে এগিয়ে নিতে চাইলে, জি। এই যে ধরুন আমি একটা পদ্মা সেতুর কথাই উদাহরণ দিলাম, বা এরকম আরও যা প্রতিষ্ঠান বা আপনার অ্যাসেট, বাংলাদেশের অ্যাসেট যেখানে যা করছে, সেখানে থেকে কিছু কি বলবো সিস্টেম লস করে টাকা অ্যাক্সেস করে বাঁচায় নিয়ে সেই টাকাটা যদি দেশের কাজে লাগাইতো, দেশে কত মিল কারখানা ইন্ডাস্ট্রিজ করতো, আমার দেশে প্রচুর বেকার সংখ্যা, তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতো, তাইলেও কিন্তু হয়তো। তা নাই, সে টাকাগুলো পাচার হয়ে গেছে দেশের বাইরে। এই কারণে আমি বলবো যে পাচার রোধ করে, আর আমি আগেও যেটা বলছি খনিজ সম্পদ, এটা যদি ঠিক মতো ইন্ডিকেট করে, এটাকে উত্তোলন করে যদি দেশের সবাই কাজ করা যায়, তাহলে দেশ আগাবে। দেশ আগাবে। জনাব আসাদুজ্জামান আসাদ, মুক্ত ভাবনার অনুষ্ঠানে আপনার মুক্ত চিন্তা দেখে শুনে এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকদেরও অনেক ভালো লাগবে। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য মুক্ত ভাবনার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে সুন্দর করে গোছায় কথা বলার জন্য, আমি অত গোছায় বলতে পারি না, আপনি যেও পারেন। আর ধন্যবাদ মুক্ত ভাবনার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে। সুপ্রিয় দর্শক, একজন মুক্ত চিন্তার মানুষের সাথে কথা বলতে পারলে সত্যিই নিজেকে মুক্ত মনে হয়। আর এই মুক্ত মনে হতে হতেই আজকের সময়টি শেষ হয়ে গেল। মুক্ত ভাবনার আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আবারও হাজির হব খুব দ্রুত নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।